আজ আমরা এমন এক দেশের গল্প বলবো যেখানে নির্বাচনের নাম শুনলে মানুষ হাসবে নাকি কাঁদবে তা বুঝতে পারে না। আজ আমাদের আলোচনা কিম জং উনের দেশ উত্তর কোরিয়াকে নিয়ে। সম্প্রতি সেখানে একটা নির্বাচনী নাটক মঞ্চস্থ হয়েছে। ভাবুন তো, এমন একটা দেশ যেখানে ভোটার টার্ন আউট বা ভোট পড়ার হার 99.99%, যেখানে ব্যালট পেপারে প্রার্থীর নাম থাকে মাত্র একটা। নমস্কার, আমি শুভ্র চট্টোপাধ্যায় আর আপনারা দেখছেন মাধ্যম। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে উত্তর কোরিয়া বিশ্বকে বোকা বানাতে এক নির্বাচনী সার্কাস চালায়, আর সেই সাথে বিশ্লেষণ করব আমাদের দেশের সেই সব সুবিধাবাদী কমিউনিস্টদের চরিত্র যারা ভারতে বসে গণতন্ত্রের লম্বা লম্বা লেকচার দেন, কিন্তু কিম জং উনের মতো ফ্যাসিস্টদের নিয়ে টু শব্দটি খরচা করেন না। চলুন শুরু করা যাক। উত্তর কোরিয়ায় প্রতি 5 বছর অন্তর সুপ্রিম পিপলস অ্যাসেম্বলির নির্বাচন হয়। সর্বশেষ তথ্য অনুযায়ী উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি বা কেসিএনএ দাবি করেছে যে সাম্প্রতিক নির্বাচনে সেদেশে ভোটের হার ছিল 99.99%। যারা বিদেশে আছেন বা সমুদ্রে কাজ করছেন কেবল তাঁরাই ভোট দিতে পারেননি, বাকি সবাই ভোট দিয়েছেন। কিভাবে হয় এই ভোট? একক প্রার্থী। উত্তর কোরিয়ার প্রত্যেকটি নির্বাচনী এলাকায় মাত্র একজনই প্রার্থী থাকেন। ওই প্রার্থীকে আগে থেকেই কিম জং উনের দল ওয়ার্কার্স পার্টি অফ কোরিয়া মনোনীত করে দেয়। আপনাদের কাছে দ্বিতীয় কোনো বিকল্প নেই। ব্যালট পেপারের রহস্য। ভোটারকে যখন ব্যালট পেপার দেওয়া হয় তাতে কেবল ওই একজন প্রার্থীর নামই লেখা থাকে। আপনি যদি তাকে সমর্থন করেন তবে কোনো সই বা চিহ্ন ছাড়াই পেপারটিকে সরাসরি ব্যালট বক্সে ফেলে দিতে হবে। ভোটের গোপনীয়তা ও লাল পেন। যদি কেউ ওই প্রার্থীকে পছন্দ না করেন তবে তাকে একটা আলাদা বুথে গিয়ে লাল পেন দিয়ে প্রার্থীর নাম কাটতে হয়। কিন্তু মনে রাখবেন, সেই বুথগুলোতে কড়া নজরদারি থাকে। যারা নাম কাটার সাহস দেখান তাদের সরাসরি রাষ্ট্রদ্রোহী হিসেবে চিহ্নিত করা হয়। এর ফলাফল নিশ্চিত মৃত্যু বা যাবজ্জীবন কনসেন্ট্রেশন ক্যাম্প। কেএনসি এর প্রতিবেদন অনুযায়ী পিয়ংইয়ং এর শাসকের গদিতে কে বসবে তা ঠিক করতে সম্প্রতি সাধারণ নির্বাচন হয়েছে সে দেশে। উত্তর কোরিয়ার 15তম সুপ্রিম পিপলস অ্যাসেম্বলির সদস্য নির্বাচনের জন্য গত 15ই মার্চ ভোট গ্রহণ হয়। সেই নির্বাচনের ফল প্রকাশিত হয়েছে ইতিমধ্যেই। দেশের নির্বাচনী আইন অনুযায়ী শ্রমিক, কৃষক, বুদ্ধিজীবী, সামরিক কর্মী এবং কর্মকর্তা সহ মোট 687 জন প্রতিনিধি সর্বোচ্চ গণপরিষদে নির্বাচিত হয়েছেন। ফল প্রকাশের পর দেখা গিয়েছে নির্বাচনে ক্ষমতাসীন দল এবং সহযোগী দলগুলির প্রার্থীরা প্রতিটি আসনে জয়লাভ করেছেন। সরকারি পরিসংখ্যান অনুযায়ী 99.93% মানুষ কিমের সমর্থনে ভোট দিয়েছেন। গণমাধ্যমের দাবি অনুযায়ী নিবন্ধিত ভোটারদের মধ্যে মাত্র 0.0037% বিদেশে বা সমুদ্রে কর্মরত থাকায় ভোট দিতে পারেননি। ভোটদানে বিরতও ছিলেন 0.00003%, তবে সেই সংখ্যা হিসাবে আসে না। সরকারি হিসাব বলছে উত্তর কোরিয়ার 99.93% মানুষ কিমকেই আবার শাসকের গদিতে দেখতে চান। এরপরেই প্রশ্ন উঠতে শুরু করেছে, কিমের সমর্থনে যারা ভোট দিলেন না তারা কাকে সমর্থন করলেন? 0.07% ভোট তাহলে কোথায় গেল? কে পেলেন সেই ভোট? উত্তর কোরিয়ার নির্বাচনে কোনো বিরোধী প্রার্থী ছিলেন না। পরিবর্তে প্রতিটি নির্বাচনী এলাকায় ভোটারদের একজন মাত্র পূর্ব অনুমোদিত প্রার্থীকে সমর্থন বা প্রত্যাখ্যান করার জন্য ভোট দিতে বলা হয়েছিল। এর অর্থ যে 0.07% ভোটারের হিসাব মিলছে না, তাদের ভোট কোনো প্রতিদ্বন্দ্বী দল বা অন্য কোনো নেতার কাছে যায়নি। রিপোর্ট বলছে এই ভোট পড়েছে নায়ে। অর্থাৎ কিছু সংখ্যক ভোটার এমন রয়েছেন যারা কিমের দলের প্রার্থীকে প্রত্যাখ্যান করেছেন। আসলে এটা একটা স্রেফ নাটক, একটা বানানো পরিসংখ্যান। ওই দেশে কারুর ধরে দুটো মাথা নেই যে কিমকে তারা ভোট দেবে না। নেহাতি লজ্জার খাতিরে একটা সংখ্যা সেখানে দেখানো হয়েছে। 1957 সালের পর থেকে এই প্রথম উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম সংসদীয় নির্বাচনে প্রকাশ্যে না ভোটের কথা স্বীকার করেছে। কমিউনিস্ট দেশগুলির ডিকশনারিতে গণতন্ত্র শব্দটির অর্থ সম্পূর্ণভাবে আলাদা।
চীন, কিউবা কিংবা উত্তর কোরিয়া প্রতিটি দেশেই নির্বাচন মানে হলো শাসক দলের ক্ষমতাকে আইনি বৈধতা দেওয়ার একটা মাধ্যম। চীনে কি হয়, সেখানেও কোনো বহুদলীয় ব্যবস্থা নেই। কমিউনিস্ট পার্টির বাইরে কেউ রাজনীতি করতেও সেখানে পারে না। চীনের সংবিধানে লেখা আছে পিপলস ডেমোক্রেটিক ডিক্টেটরশিপ, অর্থাৎ গণতন্ত্র থাকবে কিন্তু সেটা হবে পার্টির একনায়কতন্ত্রের অধীনে। কিউবাতেও সেই একই চিত্র। সেখানেও প্রার্থীরা হয় কমিউনিস্ট পার্টি থেকে আসেন অথবা পার্টির অনুগত কোনো সংগঠন থেকে। এই দেশগুলোতে সংবাদপত্রের স্বাধীনতা নেই, ইন্টারনেটে সেন্সরশিপ রয়েছে এবং সরকারের সমালোচনা করলে গায়েব হয়ে যাওয়া বা জেল হওয়া সাধারণ ঘটনা। এরা মুখে বলে জনগণের শাসন, কিন্তু বাস্তবে চলে মুষ্টিমেয় কিছু পলিট ব্যুরো নেতার শাসন। জনগণের ইচ্ছা অনিচ্ছার কোনো দাম এই লাল দুর্গগুলোতে নেই। উত্তর কোরিয়া হলো এই ব্যবস্থার সবথেকে চরম এবং নগ্ন উদাহরণ। সেখানে তো আবার চলে সমাজতন্ত্রের নামে পারিবারিক শাসন। এবার আসি আমাদের ঘরের কথায়। ভারতে এমন কিছু রাজনৈতিক দল আছে যারা নিজেদের গণতন্ত্রের শেষ প্রহরী বলে দাবি করে। ভারতের রাজপথে দাঁড়িয়ে এরা বাক স্বাধীনতার কথা বলে, ফ্যাসিবাদের বিরুদ্ধে স্লোগান দেয়, আর যখনই কেন্দ্রীয় সরকার কোনো সন্ত্রাস বিরোধী কড়া আইন আনে অমনি এরা সংবিধান বিপন্ন বলে চিৎকার শুরু করে দেয়। কিন্তু আমার প্রশ্ন হলো, হে ভারতের কমিউনিস্ট বন্ধুরা, কিম জং উনের উত্তর কোরিয়া কি ফ্যাসিস্ট নয়? যখন উত্তর কোরিয়ায় কোনো মানুষ ভোট দেওয়ার অপরাধে বা না দেওয়ার অপরাধে মৃত্যুদণ্ড পায়, তখন আপনাদের টুইটার হ্যান্ডেল বা ফেসবুক পেজ কেন নীরব থাকে? চীনে যখন উইঘুর মুসলিমদের ওপর অকথ্য নির্যাতন চলে বা তিব্বতের বৌদ্ধ সন্ন্যাসীদের ধর্ম পালন করতে বাধা দেওয়া হয়, তখন আপনাদের সেই মানবাধিকার বোধ কোথায় ঘাস কাটতে যায়? আসলে ভারতের কমিউনিস্টরা হলো এক ধরনের পলিটিক্যাল পরিযায়ী। এরা ভারতের গণতন্ত্রের সমস্ত রকমের সুবিধা ভোগ করবে, এখানে মিডিয়ার সামনে বসে সরকারের মুণ্ডপাত করবে, কিন্তু আদর্শের নামে পুজো করবে সেই সব বিদেশের স্বৈর শাসকদের যারা নিজের দেশে এই গণতন্ত্রকে কবর দিয়েছে। এরা ভারতে বিজেপি ফ্যাসিবাদ নিয়ে লম্বা লম্বা লেকচার দেয়, কিন্তু উত্তর কোরিয়ার কিম জং উন বা চীনের শি জিনপিংয়ের একনায়কতন্ত্র নিয়ে চুপ করে বসে থাকে। কারণ কি জানেন? কারণ এদের আসল স্বপ্ন হলো ভারতেও এমন এক ব্যবস্থা কায়েম করা যেখানে কোনো বিরোধী দল থাকবে না, কোনো প্রেস থাকবে না, থাকবে শুধু একদল ক্যাডার আর তাদের পার্টির শাসন। এদের কাছে গণতন্ত্র হলো কেবল একটা সিঁড়ি যা ব্যবহার করে এরা ক্ষমতায় যেতে চায়, আর ক্ষমতায় গিয়ে সেই সিঁড়িটিকেই ভেঙে ফেলতে চায়। উত্তর কোরিয়ার নির্বাচন আসলে বিশ্বের জন্য একটা সতর্ক বার্তা। আজ যারা উত্তর কোরিয়ার এই দস্যু শাসনকে সমর্থন করেন বা দেখেও না দেখার ভান করেন, তারা আসলে মানবতার শত্রু। ভারতের কমিউনিস্টরা যদি সত্যিই গণতন্ত্রে বিশ্বাস করতেন, তবে কিম জং উনের নাম শুনলে তাদের মাথা লজ্জায় নিচু হয়ে যেত। কিন্তু তারা তা করবেন না, কারণ তাদের আদর্শই হলো আমার একনায়কতন্ত্র ভালো, তোমার গণতন্ত্র খারাপ। শেষ করার আগে আপনাদের কাছে প্রশ্ন, আপনি কি মনে করেন ভারতের এই কমিউনিস্ট দলগুলো সত্যি গণতন্ত্রে বিশ্বাসী, নাকি এরা সুযোগ পেলে ভারতকে উত্তর কোরিয়া বা চীনের মতো বানিয়ে ফেলবে? কমেন্টে আপনার মতামত অবশ্যই জানান। আপনার একটা মন্তব্য আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে উত্তর কোরিয়ার আসল সত্যিটা সবাই জানতে পারে। আর মাধ্যম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না। আজ এখানেই শেষ করছি। কেমন লাগলো আমাদের প্রতিবেদন জানাতে ভুলবেন না। সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম। जब राष्ट्र का नेतृत्व नारी शक्ति पर विश्वास करता है और राज्य की सरकार उस विश्वास को जमीन पर उतारती है, तब बदलाव इतिहास बन जाता है। प्रधानमंत्री नरेंद्र मोदी का स्पष्ट विजन, महिला सम्मान, महिला सुरक्षा और महिला स्वावलंबन, और उस विजन को मिशन में बदलने वाला नेतृत्व मुख्यमंत्री डॉक्टर मोहन यादव। मध्य प्रदेश में महिलाओं और बेटियों की शिक्षा, स्वास्थ्य, सुरक्षा और आत्मनिर्भरता राज्य सरकार की सर्वोच्च प्राथमिकता। 1.27 करोड़ लाडली बहनों को 36,881 करोड़ रुपए से अधिक की सहायता, 25 लाख बहनों को 450 रुपए में गैस सिलेंडर, 79 लाख महिलाओं को उज्ज्वला योजना से धुएं से मुक्ति और स्वस्थ जीवन। लाडली लक्ष्मी योजना,
12 लाख बालिकाओं को 665 करोड़ रुपए की छात्रवृत्ति, बेटियों के सपनों को पंख। स्व-सहायता समूहों से 62 लाख महिलाएं आत्मनिर्भर। लखपति दीदी योजना से 1 लाख से अधिक दीदियां बनी आर्थिक रूप से सशक्त। महिला उद्यमियों के लिए 275 करोड़ रुपए का प्रोत्साहन। रेडीमेड गारमेंट उद्योग में प्रति महिला श्रमिक 5,000 रुपए की सहायता। लोकमाता देवी अहिल्याबाई के 300वें जयंती वर्ष और वीरांगना रानी दुर्गावती के 500वें जयंती वर्ष। नारी गौरव को नमन। आंगनवाड़ी कार्यकर्ताओं को बीमा सुरक्षा। मुख्यमंत्री कन्या विवाह एवं निकाह योजना से हजारों परिवारों को सहारा। जेंडर बजट में 19,021 करोड़ रुपए की वृद्धि। महिला सशक्तिकरण के लिए 1,21,000 करोड़ रुपए का प्रावधान। वर्किंग वुमेन हॉस्टल, सुरक्षित भविष्य की नींव। ये सिर्फ योजनाएं नहीं, ये है सम्मान, सुरक्षा और स्वाभिमान की गारंटी। यही है नया मध्य प्रदेश, जहां नारी सशक्त है, आत्मनिर्भर है।